ডাক্তার সায়ন্থ, আওয়ামী লীগ আর ধানের শীষ দুই সাপের এক বিষ অথবা এক সাপের দুই বিষ, এরকম দেয়াল লিখনে দেখা যাচ্ছে, মানে বেশ কয়েকটি জায়গায় দেখা গেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এবার কি টার্গেট বিএনপি? জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন জি9 এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, আমাদের সঙ্গে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পশ্চিম থানার আমির অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, তিনি এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিও ছিলেন। আপনাকে ধন্যবাদ। আলোচনায় যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। রাজনীতিতে প্রতিপক্ষকে টার্গেট করার প্র্যাকটিস বাংলাদেশে তো নতুন নয়, বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপকে টার্গেট করেছে। তবে কারো টার্গেট যদি বিএনপি হয়েও থাকে, সেই টার্গেট করে কতটা লাভ হবে সেটা তারা বুঝে ফেলবে যখন, যদি রাজনীতি তারা পর্যবেক্ষণ করে অথবা প্রত্যক্ষভাবে জড়িত থাকে, তাহলে দেখবে যে 16 বছর আওয়ামী লীগ এবং তার আগের 2 বছর 111 সরকার সর্বতোভাবে এই দলটিকে ভাঙার চেষ্টা করা, নেতৃত্ব শূন্য করা, প্রধান নেতৃত্বকে দেশের বাইরে যেতে বাধ্য করা বা জেলে পাঠানো, এই সব করেও এই দল থেকে উল্লেখ করবার মতো কোনো নেতাকে ভাগিয়ে নিতে না পারা বা দলকে ভাঙতে না পারার যে পরিস্থিতি বিএনপি দেখিয়েছে, এবং তারা তাদের ঐক্য অনড় রেখে যে রাজনীতিটা করে গেছে, তারা গুম খুম হত্যা হামলা মামলার মুখে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামটা চালিয়ে গেছে এবং উত্তরোত্তর তাদের সমর্থন এবং শক্তি বৃদ্ধি পেয়েছে, সেটা দ্বারা তো স্পষ্ট হয় যে হাসিনার মতো একটা ভয়াবহ খুনি ফ্যাসিবাদ মাফিয়াতন্ত্রের যারা ধারক বাহক, তারাই যে দলকে টার্গেট করে কিছু করতে পারেনি, সেইটা এখন গণ অভ্যুত্থানের পক্ষের সবচেয়ে বড় শক্তি হিসেবে, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি অবস্থান করবার পরেও, বাংলাদেশের উন্নত প্রধান দল হবার পরেও তাদেরকে কেউ টার্গেট করে যে কিছু করতে পারবে সেটা দুঃস্বপ্ন। কিন্তু বিএনপির এখনকার অবস্থান একটু শিখে কিনা, কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি, আবার এই বিএনপি বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার আমরা কারা, জনগণ সিদ্ধান্ত নেবে। বিপরীতমুখী কথা না? না, মোটেই বিপরীতমুখী কথা না। বিপরীতমুখী কথা না, যে সেটা আজকে বিএনপি মহাসচিব প্রেস স্টেটমেন্ট করে স্পষ্ট করেছেন যে ফেব্রুয়ারির 10 তারিখে তারা লিখিত যে বক্তব্য জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, ওইখানে তারা আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায়, গণহত্যার অভিযোগে, ফ্যাসিবাদের অভিযোগে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে লিখিতভাবে। তো সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, তার গণ অভ্যুত্থানের পক্ষের একটা বড় রাজনৈতিক শক্তি, তারা লিখিতভাবে এই দাবি জানিয়েছে। পরবর্তীতে তারা এপ্রিল মাসে আরেকটা লিখিতভাবে সেখানেও জানিয়েছে, মৌখিকভাবে বারবার দাবি জানিয়েছে। এখন এই প্রশ্নটা অনেকে আনছে যে বিভিন্ন রাজনৈতিক দল, এনসিপি তারা রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলেছে আর বিএনপি রাস্তায় নামেনি। সেইখানে প্রত্যেকটা দলের তাদের নিজস্ব রাজনৈতিক কৌশল থাকবে, তাদের অবস্থান থাকবে। যেহেতু এই সরকার গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, এখনো পর্যন্ত এই সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করবার জন্য বিএনপির রাস্তার কর্মসূচি বা প্রতিরোধ কর্মসূচি দেয়নি। বিএনপি যদি সেরকম কর্মসূচি দিতে চায়, তাহলে প্রথম কর্মসূচি হবে গণতন্ত্র উত্তরণের জন্য, নির্বাচন আদায়ের জন্য কর্মসূচি। আর বিএনপি ভবিষ্যতে এই সরকার করবে, অথবা ভবিষ্যতে যারা জনগণের প্রতিনিধিত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, তাদের দায়িত্ব হবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনা, তাদের যে অপকর্ম, সকল অপকর্মের বিচার করা, এবং সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের নেতারা যারা 16 বছর ধরে গুম খুন, আয়নাঘর, টাকা পাচার এবং সর্বশেষ গণহত্যার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনলে আওয়ামী লীগ বলতে কোনো দল বা নেতা আসলে থাকে না। আর দল হিসেবে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন যদি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত হয়, তাদেরও নিষিদ্ধ হবে। এটা চলমান প্রক্রিয়া। সুতরাং এটার জন্য বিএনপি হয়তো আগ বাড়িয়ে রাস্তায় নেমে এই সরকারের কাছে দাবি করতে হবে সেটা ভাবেনি। সেই কাজটা এই সরকারের নিয়োগদাতা বা প্রাথমিক নিয়োগদাতারা আগ বাড়িয়ে করেছেন এবং সরকার সেটা তাদের দাবি পূর্ণ করেছেন। এর মাধ্যমে সরকার নিজেকে নাজুক অবস্থানে নিয়ে গেছে। যাদের কাছে লিখিতভাবে, ভদ্রভাবে বা দাবি জানিয়ে দাবি আদায় হয় না, তারা তাদের চাপের মুখে দাবি মানতে বাধ্য হয়। এটা তো সরকারের অবস্থান হওয়ার কথা ছিল গণ অভ্যুত্থানের পক্ষে সরকারের। ফয়েজ আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি কয়েক মাস আগে লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিল আওয়ামী লীগকে মানবতা বিরোধী ও গণহত্যার দায় বিচারের আওতায় আনতে হবে। তখন প্রধান উপদেষ্টা যদি দাবিটি আমলে নিতেন, তাহলে গত কয়েকদিনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। সরকার তখন কেন বিএনপির প্রস্তাবকে আমলে নেয়নি? মানে নাকি এখন এই যে পানি খাইয়ে ঠান্ডা হাওয়া দিয়ে আন্দোলনকারীদের দাবি মেনে নেবেন, এটা কোনো প্ল্যানের অংশ ছিল কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আলোচকদের শুভেচ্ছা আপনার দর্শকদেরকেও। আমি যদি আপনার পানি খাইয়ে ঠান্ডা হওয়ার বিষয়টা একটু বুঝতে চাই বা বলতে চাই, সেটা দিয়ে শুরু করি। পানি খাইয়ে ঠান্ডা হাওয়া বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যে যমুনার সামনে যখন একটি আন্দোলন চলছিল, সে সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ওয়াটার ক্যানন থেকে পানি স্প্রে করা হচ্ছিল। এই একই যন্ত্র এর আগে যখন বেগম জিয়া দেশে ফিরেছেন চিকিৎসা শেষে, সে সময় ব্যবহার হয়েছে। এইটার সিটি কর্পোরেশন ইতিমধ্যে জানিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যে তারা এই মেশিনটা ইন্ট্রোডিউস করেছে যখনই হিটওয়েভ চলছে। আপনি জানেন
হিটওয়েভের সময় যেখানে জনসমাগম ঘটবে, বাজার, স্টেশন, বিভিন্ন জায়গায় এই মেশিনটা ব্যবহার করা হবে। সুতরাং আপনি একটি জায়গায় জনসমাগম হওয়া, সেখানে পানি স্প্রে করা, এটাকে যদি পানি খাইয়ে ঠান্ডা করে এভাবে একটা লিঙ্ক তৈরি করার চেষ্টা করেন, তাহলে তো অন্যান্য যখন ফিলিস্তাইনের ইস্যুতে এখানে আন্দোলন হয়েছিল সে সময় এই মেশিনটা ব্যবহার হয়েছে। সুতরাং এটার সঙ্গে ওটাকে রিলেট করার কোনো আচ্ছা, জায়গা নেই। তাহলে নিশ্চয়ই আপনি যেহেতু এভাবে বলছেন যে হিটওয়েভ চালু হওয়ার পর এটা ব্যবস্থা করেছে, তাহলে এখন থেকে সরকার সকল আন্দোলনে এমন করে তাহলে সাপোর্ট করবে, মানে কেউ যদি বেতন বা চাকরি স্থায়ীকরণের দাবিতেও নামে, রাস্তা ব্লকেট করে, তাদেরকেও পানি খাইয়ে ঠান্ডা হাওয়া দিয়ে তাহলে ব্যবস্থা করা হবে। কিন্তু আমরা কিন্তু দেখিনি ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম যখন 9 দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে যাত্রা করেছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, পুলিশ তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে লাঠিপেটা করে। গত 26 জানুয়ারি জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে জলকামান ব্যবহার করে পুলিশ। এতে কয়েকজন মাদ্রাসা শিক্ষক আহত হয়। এর আগে বকেয়া বেতন, সেটা 26 জানুয়ারি, বকেয়া বেতন, ঈদ বোনাস ছুটি সহ বিভিন্ন দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়া পোশাক শ্রমিকদের উপরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়ে। এ সময় দুপক্ষের মাঝে সংঘর্ষে শ্রমিক ও পুলিশ উভয়ই আহত হয়। তখন আমরা কিন্তু এই খাতির যত্ন দেখিনি। হ্যাঁ, দেখেননি, কারণ দুটো রিজন। শীতের সময় পানি না ছিটানোটাই উত্তম। শীতকাল ছিল, একটা গরম পানি ছিটালে হয়তো ভালো হতে হবে, সেটা একটা হতে পারে। একটা সুনির্দিষ্টভাবে একটা সিটি কর্পোরেশন তার নিজস্ব এরিয়ায় কাজ করে, দক্ষিণ সিটি কর্পোরেশনের সেই ক্যাপাসিটি আছে কিনা আমার জানা নেই, সিটি কর্পোরেশনকে জিজ্ঞেস করে দেখা যেতে পারে। আরেকটা হচ্ছে যে এইটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, পুলিশ কোন সময় তার পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে এই ডিসিশন তাকে নিতে হয়। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটা কর্মসূচির মোটিভ বুঝে কর্মসূচি কোন দিকে এগোচ্ছে সে ধরনের একটা অ্যাসেসমেন্ট তৈরি করবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে তারা এই ডিসিশনটা নেবে। সুতরাং আপনি আগামী দিনে আন্দোলনে কি হবে সেটাই সিদ্ধান্ত এখান থেকে বসন্ত আমি বলতে পারি না আপনাকে। 1, 2 হচ্ছে সিটি কর্পোরেশনের এই মেশিন ব্যবহার, এটা আমি মনে করি থাকবে, যেখানে নাগরিকদের সমাগম ঘটবে। যেহেতু সিটি কর্পোরেশন তার উত্তর সিটি কর্পোরেশন তার নির্ধারিত এরিয়ার মধ্যে এই ধরনের কোনো সমাগম ঘটলে এটা ব্যবহার করছে, একাধিক জনসমাগমে দেখা গেছে ব্যবহার করার, সেক্ষেত্রে আমার মনে হয় না ভবিষ্যতে করতে কোনো অসুবিধা আছে। না করলে আপনারা সেই প্রশ্নটা তুলবেন এবং সরকার চায় যে কোনো ধরনের এই ধরনের আপনি ইমব্যালেন্স কিছু চোখে পড়লে আপনারা সেই প্রশ্নটা তুলবেন। ভবিষ্যতে তাহলে ফয়েজ আহমদ এই ধরনের গণবিজ্ঞপ্তিও আমরা দেখতে পারি। দুটি গণবিজ্ঞপ্তি আপনাকে একটু পড়ে শোনাই। একটি হচ্ছে মার্চ মাসে যে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে অদ্য 13 মার্চ 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায়, যেমন ব্র্যাকেটে দেয়া হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড, যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। আরেকটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই শনিবার 10 মে। সেখানে একদম একই গণবিজ্ঞপ্তি, শুধু প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় ব্র্যাকেটে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার ক্লাব মোড়, মিন্টু রোড, শাহবাগ শুধু বাদ পড়েছে। মানে যখন একটি আন্দোলন যমুনা থেকে শাহবাগে গেল তখন আরেকটি গণবিজ্ঞপ্তি জারি করে সেই গণবিজ্ঞপ্তি থেকে শাহবাগ মোড়ে গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করা, এই গণবিজ্ঞপ্তির কি কোনো মোটিভ আছে কিনা? হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আমি আপনাকে আগে যেটা বলেছিলাম যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা নিয়ন্ত্রণ করে তাদের এক ধরনের অ্যাসেসমেন্ট আছে, কোন এলাকায় কোন সময় সে এক ধরনের বিধিনিষেধের মধ্যে রাখবে না, সেই তাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী তারা যেটা প্রেডিক্ট করবে, যে ধরনের সম্ভাবনা, যে ধরনের সংঘাত বা যে কোনো পরিস্থিতিকে কিভাবে তারা ট্যাকেল করবে, সেই আলোকেই তো একটা সিদ্ধান্ত তারা নেবে। আমি এটাকে তার বাইরে কিছু মনে করছি না। অবস্থা বুঝে ব্যবস্থা, জি, যখন যেদিকে হাওয়া সেদিকে বুঝে ব্যবস্থা নেওয়া হয় নিশ্চয়ই। যে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান বলেছেন, এই মুহূর্তে আওয়ামী লীগ এক্সিকিউটিভ অর্ডারে যদি নিষিদ্ধ হলে জামায়াতের পারপাস সার্ভ করে। আপনারা কি পারপাস সার্ভ হয় আপনাদের, বা কি পারপাস সার্ভ হয়েছে তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতা মণ্ডলী সহ দেশবাসীকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টকশোতে। এবং যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন, আসলে ডক্টর জাহিদুর রহমান স্যার যিনি এই কথাটি বলেছেন জামাতের উদ্দেশ্যে সার্ভ করে, এটা নিশ্চয়ই ব্যাখ্যাটা ওনার কাছ থেকে নিলেই সবচেয়ে ভালো হতো। আপনাদের কোনো পারপাস সার্ভ হয়েছে না, আমি মনে করি এখানে আমাদের পারপাস আছে, জাতির পারপাস সার্ভ হয়েছে, বা সাধারণ মানুষ যারা হচ্ছে যে এখানে জীবন দিয়েছে, এখানে সরকারি বেসরকারি হিসাব অনুযায়ী প্রায় 2000-এর অধিক মানুষ যেখানে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, সে শহীদ পরিবারের পারপাস সার্ভ হয়েছে। এখানে যারা 40,000 মতো মানুষ যারা আহত পঙ্গুত্ব বরণ করে আজকে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, হাসপাতালে এখনো কাতরাচ্ছে, সেই পরিবারগুলোর পারপাস সার্ভ করেছে। এখানে যারা গুমের শিকার হয়েছে, আয়নাঘরে যাদেরকে বন্দী করে রাখা হয়েছে, এখানে যাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, এখানকার যেই যাদের আজকে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে শেয়ার মার্কেট কেলেঙ্কারির মাধ্যমে যারা হাজার হাজার কোটি টাকা এখান থেকে লুটতরাজ করে বিদেশে পাচার করার পরে যাদেরকে গুলি করে মারা হয়েছে মতিঝিলে, সেই পরিবারগুলোর পারপাস সার্ভ হয়েছে বলে মনে করি। এই জন্য এখানে শুধুমাত্র এটা জামাতের দিকে ছাপিয়ে দিয়ে এটাকে অন্য একটা গোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার জন্য তো এই কথা বললে অ্যাডভোকেট মাহফুজুল হক, নাকি আসলে কি আপনাদের রিঅ্যাকশন কি হবে সেটা এখনো আপনারা ডিসাইড করতে পারেননি? কেন এটা বলছি আমি একটু পড়ে শোনাই। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের আমির লিখেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান রাজপথের আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবী তরুণ, যুবা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিনন্দন ও কৃতজ্ঞতা। তারপরে আবার দেখলাম যে তিনি এর পরে রাতে তো ওটা বলেছেন, তারপরে তিনি শনিবার মধ্যরাতে রাজধানী মগবাজার চৌরাস্তায় এক পথসভায় আগত নেতাকর্মীদের বলেছেন যে বাংলাদেশ জামাতি, তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে আমাদের প্রাণের দাবির আংশিক পূরণ হয়েছে, কিন্তু আজকে
রবিবারে তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো। এর আগে তিনি অভিনন্দন জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আবার আজকে বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হতো। জামাতি ইসলামী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত কয়েকদিনের আন্দোলনে মাঠে ছিল, আপনাদের বড় ফেমাস নেতাদের মাঠে দেখা গিয়েছে। এখন বলছেন আলোচনা করলে ভালো হতো। এটা কি দায় এড়ানোর কৌশল, নাকি আপনারা কনফিউজড? আসলে আপনাদের রিঅ্যাকশন কি? না, এখানে কনফিউশনের কোনো বিষয় নেই। এখানে কনফিউশনের কোনো বিষয় নেই, কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এখানে শুরু থেকে যারা শহীদ পরিবার আহত, আমি যেটা আগে বলেছি আমাকে, এবং যারা বিচার চান, বিচার প্রার্থী মানুষ, বিচার ফাউন্ডেশন হয়েছে, সব যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা বিচার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছেন, আন্দোলন করছেন। বিশেষ করে হাসনাত আবদুল্লাহ যখন এই দাবিতে যখন সে অবস্থান নিয়েছে যমুনার সামনে এবং এনসিপির মিটিং থেকে বের হয়ে এসে সে প্রথম এই ইনিশিয়েটিভ নিয়েছে এবং সে আহ্বান জানিয়েছে যারা এটাকে সমর্থন করেন তাদেরকে রাস্তায় নামার জন্য। এবং সেখানে শহীদ পরিবার, আহত পরিবার থেকে শুরু করে জুলাই বিপ্লবে যারা জড়িত ছিলেন সবাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করেছে। সেখানে আমি মনে করি জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির যারা গিয়েছেন তারা ব্যক্তিগত উদ্যোগে এবং সেখানে গিয়েছেন, দলীয়ভাবে নোটিশ জারি করে, সার্কুলার জারি করে কাউকে এখানে যেতে বলা হয় না। বা আমি আপনি এটা দেখাতে পারেন না যে সার্কুলার জারি করেছে যে সবাই এখানে আসেন। এখানে যারা গিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে গিয়েছেন, সেটা কিভাবে গিয়েছেন সেটা যারা ব্যক্তিরা, যিনি একজন, আপনি যা শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কথা বলেন বা অন্যদের কথা বলেন, তারাও তো একজন ব্যক্তি, সে যেতে পারে, সে তো একজন নাগরিক হিসেবে সে যেতে পারে। দলীয় অবস্থান কি? রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলে ভালো হতো, নাকি আপনারা খুশি, কৃতজ্ঞ, অভিনন্দন, কোনটা? সেটা দলীয় অবস্থান তো অবশ্যই আমি জামাত বা দলীয় নির্বাহী কমিটি যারা আছেন তারাই সেটা ব্যক্ত করবেন এবং সেটা ইতিমধ্যে আপনি আপনার সামনে প্রকাশও করেছেন। আমি জামাত বলেছেন, তো আমি জামাত এটা বলেন নাই যে এটা করাটা খারাপ হয়েছে বা এখন আমরা এটা চাই না, এরকম কোনো স্টেটমেন্ট দেন না। বলছেন যদি দলীয় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে সেটা হয়তো, তাহলে হয়তো ভালো হতো, কিন্তু তার মানে এটা বলেন না যে এখন যেটা করছে এটা খারাপ বা আমরা এটা মানি না, এরকম কোনো কথা তো বলেন না। এর মধ্যে আমি কোনো ধরনের পার্থক্য দেখি না, সেটা ধারাবাহিকতায় আছে। জি, আনিস আলমগীর, শেষ মুহূর্তে আওয়ামী লীগ সরকার জামায়াতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল। পাকিস্তান আমলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল একবার, এরপর কি হয়েছিল আমরা সকলেই মোটামুটি জানি। 2025-এ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ফলাফল কি হতে পারে বলে আপনি মনে করেন? আমার কাছে তো আওয়ামী লীগ অলমোস্ট নিষিদ্ধই আছে। আওয়ামী লীগকে যেটা বলা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্লাস সোশ্যাল মিডিয়ায় বা সাইবার স্পেসে তাদের কার্যক্রম নিষিদ্ধ। গত 9 মাস তো আওয়ামী লীগ এমনিতেই নিষিদ্ধ হয়েছে। আমি শুধুমাত্র আওয়ামী লীগের দুইটা কাজ দেখেছি। একটা 5 আগস্ট শেখ হাসিনার যখন পতন হলো, 15 আগস্টে ঢাকায় আসতে বললো রাজনৈতিক নেতাকর্মীদের 32 নম্বরে, সেটা ফ্লপ করলো। ওখানে গিয়েছিল 2-4 জন, তাদেরকে পিটাপিটি করা হলো। এরপরে ফেব্রুয়ারিতে গিয়ে আরেকটা কর্মসূচি দিয়েছিল, তারা সারা দেশে হরতাল না এই জাতীয় কর্মসূচি দিয়েছিল, সেগুলো টোটাল ফ্লপ করেছে। তাদের সমস্ত কর্মসূচি তো ফেসবুক নির্ভর, ফেসবুকের একটা পাতা নির্ভর। তো সেটাকে ব্যান করা, সেটা তো এমনিই করা যায়। তাদের যেহেতু কোনো কার্যক্রম না, তারা কোথাও উঠতে পারছে না, বসতে পারছে না। তো এই ব্যানের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ যে বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে তা না। আওয়ামী লীগ আপনার 5 আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা দেখি কি প্রত্যেকটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দলগুলোতে যখন ক্ষমতা থেকে সরে যায় তখন দলের একটা রিফর্মের কথা আসে। এখানে শেখ হাসিনা সেটা করেন নাই। দলের মধ্যে কি ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, 16 বছরে কী ছিল সেগুলো করেন নাই। কোনো কাজের জন্য তাদের কোনো রিগ্রেট নাই। তো এই অবস্থায় তারা তাদের মতোই চলছিল এবং সেই প্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্যে আমার কাছে কোনো ইনসিগনিফিকেন্ট কিছু মনে হয়নি। এই জন্যই যে এই নিষিদ্ধ করাতে কি আসে যায়? আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করে গেছিল না ক্ষমতা হারানোর কয়েকদিন আগে। তো তখন কি হলো, যখন ক্ষমতার পরিবর্তন হলো, এই জামাত নিষিদ্ধ ঘোষিত দলের নেতারাই প্রথম আর্মি প্রধানের সঙ্গে বৈঠক করে পরবর্তী কী হবে সে নির্দেশনা দিচ্ছে। তো আগামীতে যে ক্ষমতা পরিবর্তন যখন হবে তখন এই ধরনের আইন, এই ধরনের অর্ডিন্যান্স, এই ধরনের বিচার, এগুলো যে সব এক তোড়ে পড়ে যাবে না সেই নিশ্চয়তাকে আপনি দিতে পারি? আমরা দিতে পারছি না। কালকে যে তাদেরকে নিষিদ্ধ করার আইনটা যে আইন বলে করা হলো, সন্ত্রাস বিরোধী আইন ধারাতে 2009 সালে এটা করা, সেই আইনে এটাকে নিষিদ্ধ করলো, কিন্তু আইনেই নাই এটা নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ করার। সেই আইনে আছে দল নিষিদ্ধ করা, যেটা দিয়ে জামাতকে করেছিল। সেই আইনে কার্যক্রম নিষিদ্ধ করার কিছু নাই। আপনি খেয়াল করে দেখেন আজকে আবার ওই আইনটা সংশোধন করেছে যাতে এটা হালাল করার জন্য। আপনি প্রশ্ন করেছিলেন যে হালাল করার যে প্রক্রিয়াটা সেটা রাজনৈতিক দলগুলোকে ডেকে করলে ভালো হতো। আমি নিজেও মনে করি যে জামাতের আমির বলেছেন, আমি বলিনি, আপনি উদাহরণ দিলেন সেটা বলছি, জামাতের আমির বলেছেন এবং বিএনপি নেতারাও বলেছেন। তো আমিও মনে করি যে যেহেতু স্টেক হোল্ডার তারা আছে তাদেরকে ডেকে করলে ভালো হতো, কিন্তু তার আগে আপনারা নিজেরা বৈঠক করলেন, নিজেরা সব কিছু নির্ধারণ করলেন, এখন আদালতের কাছে গেলেন। ভালো, আদালতের কাছে গেছেন, যেই ধারায় আপনারা আদালতের কাছে গিয়েছেন যে ডিস্টারবেন্স যাতে না হয়, তারপরে যারা এই জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছে তাদের আত্মীয় স্বজন যারা দেবে, স্টেটমেন্ট দিবে আদালতে, তাদের সুরক্ষার জন্য করেছেন। কিন্তু পাশাপাশি তো এটাও প্রশ্ন আসছে যে আপনি আদালতে তাদেরকে সুরক্ষা দিচ্ছেন, কিন্তু যাদের বিচার করছেন তাদের সুরক্ষা কে দেবে? তাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা আছে? আপনি দেখেন আদালতে যখন যারা যাচ্ছে তাদেরকে পিটাচ্ছে, তাদের আইনজীবীদেরকে পিটাচ্ছে। তাহলে এই ধরনের বিচার যদি হতে থাকে তাহলে সেটা কি ইন্টারন্যাশনালি গৃহীত হবে? ইন্টারন্যাশনালি বলা হচ্ছে, দুদিন আগেও আপনি দেখেছেন ইউরোপিয়ান ইউনিয়নের এখানকার প্রতিনিধি বলছেন যে আমরা জুলাই হত্যার বিচারগুলো চাই, কিন্তু পাশাপাশি যে বিচার হচ্ছে তাতে কতটুকু স্বচ্ছতা আছে আমরা সেটা দেখতে চাই। কিন্তু আজকের আইন আদালত যেই পর্যায়ে আমরা নিয়ে যাচ্ছি, আমাদের খেয়াল খুশি মতো আইন আদালত করছি, খেয়াল খুশি মতো আদালত বানাচ্ছি, তাতে তো আমি খুব সন্দিহান যে এই বিচারের যে প্রক্রিয়ায় আগাচ্ছে সেটা আগামী দিনে কতটা পক্ষ হবে, কতটা থাকবে। জি, আপনি সন্দেহ করছেন? রাজনীতির এই আলোচনা চলবে, বিরতি নেই, ফিরছি একটু পরেই।
দর্শক দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর আছেন। আনিস আলমগীর, রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ আইন 1973 সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। শনিবার রাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই গেজেট জারি করা হয়। এই ধারা আওয়ামী লীগ সরকার যুক্ত করেছিল, অন্তর্বর্তী সরকার এসে সেটা বাদ দিয়েছিল, আবার এখন যুক্ত করা হলো। এই সরকারই যদি বাদ দিল, এই সরকারই যুক্ত করলো, এর মধ্যে কোনো রহস্য দেখেন কিনা? আমি তো সবই ড্রামা দেখি। যেটুকু হওয়ার কথা ছিল, এই শাহবাগে এই আন্দোলনের বসার কি দরকার ছিল? কারণ তারাই সরকার বসিয়েছে, তাদের নিয়োগকর্তা, মানে তারাই হচ্ছে নিয়োগকর্তা। তো নিয়োগকর্তারা যদি বলে, তাদের সাথে একটা বৈঠকে তো হয়ে যায়। এতগুলো লোক দেখানো এবং সরকারকে চাপে ফেলানো দেখানো, এগুলো দরকার ছিল না। এবং চাপে ফেলে যে জিনিস বাদ দিয়েছে সরকার, সেটা আবার নিজে গ্রহণ করছে। আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, সেখানে বলা হয়েছে কি, বলা হয়েছে আওয়ামী লীগ দলীয়ভাবে তাকে বিচার করবে, এটা অন্তর্ভুক্ত হলো। আবার আওয়ামী লীগ নেতাদেরকে বিচার করবে। আওয়ামী লীগ নেতা বলতে এখানে কে? শুধু কেন্দ্রীয় নেতা, না টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যারা আছে তারা সবাই যদি হয়ে থাকে, তাহলে এই বিচার কতদিনে শেষ হবে? তারও কোনো সময়সীমা নাই। তো আপনি অনন্তকালের জন্য কি একটা দলকে নিষিদ্ধ করে রাখবেন, যে দলটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যার অবদান আছে এবং যেটা বাংলাদেশের উদ্বুদ্ধের সঙ্গে পুরোপুরি যুক্ত? আপনি তাকে নিষিদ্ধ করতে পারবেন না, আমি সেটা বলি না, কিন্তু এত যেনতেনভাবে নিষিদ্ধ করবেন কেন? আপনার কথাবার্তা তো ঠিক থাকতে হবে। যেগুলো ঠিক ছিল না, যে ওদাদের যেটা করতে চাইছিল বা যেটা যেই কথা বলে আপনি যেটা বলেন উপদেষ্টা এসে সামনে যেগুলো বলেন, আমরা তো ওইটুকুই দেখেছি। এখনো তো অধ্যাদেশ আমরা এখনো দেখি নাই। এটা জারি করবে হয়তো সোমবারে, তারা জারি করবে, সেখানে হয়তো এগুলো ক্লিয়ার করলে ভালো হয় আর কি। জি, নিশ্চয়ই। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, 71-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমতা চাইতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলো যুদ্ধাপরাধের সহযোগীরা, এখনো ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটেজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। প্রথম প্রশ্ন, আপনারা কি ক্ষমা চাইবেন? দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে, সাফ দিলে আসবেন কিনা? যে আমার ধন্যবাদ আপনাকে। আমি মাহফুজ আলমের এই ইয়েটা দেখেছি। আমার কাছে প্রথম আমি প্রশ্ন জবাব দেওয়ার আগে একটু বলতে চাই, সেটা হচ্ছে মাহফুজ আলম কি কোনো রাজনৈতিক দলের নেতা? উনি এই স্ট্যাটাস দিতে পারেন কিনা? ওনার স্ট্যাটাসে থেকে, ওনার উপদেষ্টা পরিষদে থেকে এটাই কোনো দলীয় সরকার কোনো সিদ্ধান্ত? উনি কি কোনো শপথ ভঙ্গ করেছেন? ওনাকে পদত্যাগ করা উচিত অবিলম্বে। কারণ উনি সরকারের থেকে কোনো ধরনের ব্যক্তিগত মত প্রকাশ করার, পোষণ করার, এভাবে স্ট্যাটাস দিয়ে এটা কোনো ইখতিয়ার আছে কিনা ওনার? আমি মনে করি নাই। এবং যদি উনি যে ভাষায় কথা বলতেছেন, আমরা তো বলতে পারি উনি কি ভারতীয় রয়ের কোনো এজেন্ট কিনা, এবং সেই যারা আগে ভূমিকা পালন করেছেন সেই ভূমিকা কি এখন উনি পালন করতেছেন কিনা, বা ওনার কাঁধে কোনো দায়িত্ব আসছে কিনা? জি, উপদেষ্টাকে জি উত্তর কি দিয়েছেন আপনি? হ্যাঁ, আমি উত্তর দিই নাই, উত্তর দিব। আর কে মানে মানবতা বিরোধী অপরাধ বা অপরাধের জন্য ক্ষমা চাইবে কিনা, বা সেটা আপনি একটা বিষয় রাখেন। এখন এই বয়ান দিয়ে আওয়ামী লীগ গত 17 বছর ফেসিবাদ কায়েম করেছে, এবং সেই সময় যারা এটাকে সমর্থন দিয়েছেন তারা পরবর্তীতে সবাই এটার শিকার হয়েছেন, এবং সবাই মিলে তখন ঐক্যবদ্ধ হয়ে এই আওয়ামী লীগকে পতন ঘটানোর জন্য সবাই আবার রাস্তায় নেমেছেন। যখন জামাতের উপর এই বয়ান দিয়ে নির্মূল অভিযান শুরু হয়েছিল, তখন সবাই বিভিন্ন ইয়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন। যখন একে একে সবাইকে ধরা হলো, তখন বুঝলো যে ওই শিয়ালের মুরগি ধরার মতো কাউকে কিন্তু রক্ষা পাচ্ছে না। তখন আবার সবাই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন নেমেছে। তো এই বয়ান 1971 সালের, এটা অনেক পুরাতন বয়ান, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা জানেন যে অধ্যাপক গোলাম আজম 1992 সালে জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে বাইতুল মোকাররমের গেটে দাঁড়িয়ে উনি বলেছেন, ক্ষমা চেয়েছেন যে আমার এবং আমার দলের যে ভূমিকা 71 সালের ইস্যুতে, আমরা সরাসরি যুদ্ধ করি নাই, আমরা অপরাধের সাথে জড়িত ছিলাম না, কিন্তু যেহেতু একটা মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধের সময় যেহেতু আমরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করতে পারি নাই, এই জন্য যদি যারা কষ্ট পেয়েছেন, যারা শিকার হয়েছেন, তাদের কাছে ক্ষমা প্রার্থী। তিনি তখনকার আমির জামাত ছিলেন। তাহলে ওই স্ট্যাটাসে থেকে কোথাও দাঁড়িয়ে ক্ষমা চাইলে কি বিচার হয় না? আমি কথাটা শেষ করি। এখন ওইখানে ক্ষমা চাওয়ার পরে যদি ক্ষমা না হয়, তারপরে যদি এটা থেকে যায়, কতবার কথা বললে, কতবার ক্ষমা চাইলে সেটা ক্ষমা হবে। আমি আসবো, আমি একটু শেষ করি। আপনি এটা তো আজকে এই গত 2010 সাল থেকে শুরু করে জামাতের নেতৃবৃন্দের যে বিচার হয়েছে, এই বিচারগুলোর প্রত্যেকটা জামাত অপরাধ করেছি করে নাই, সেটার জন্য প্রত্যেকটা ঘটনার সাথে আপনারা দেখবেন যে এটিএম আজহারুল ইসলামের ঘটনার দিনেও সেদিন আমরা আদালতে ছিলাম, যে একটা সিন্ডিকেট সাজিয়ে কিভাবে মানে রাষ্ট্র প্রধান থেকে শেখ হাসিনা থেকে শুরু করে সুরেন্দ্র কুমার সিনহা তার বইতে সেটা লিখেছেন, কিভাবে নিজামুল হক থেকে শুরু করে সবাই কিভাবে এই অপরাধের সাথে জড়িত ছিল, মানুষগুলোকে হত্যা করার অপরাধের সাথে জড়িত ছিল, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে। তো এই জন্য যদি অপরাধ যদি তিনি যে ভাষায় কথা বলেছেন, মানে অপরাধের সাথে জড়িত বা অপরাধী হলে তাদেরকে করতে হবে, অপরাধী হলে অবশ্যই ক্ষমা চাইবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা প্রমাণিত না হবে, সেটাকে মানে এভাবে নিজের ব্যক্তিগত, যদি রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়, সরকারের কোনো সিদ্ধান্ত হয়, তাহলে সেটা সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানালে সেটা দল হিসেবে জামাত ইসলামী তার অবস্থান ব্যক্ত করবে। অ্যাডভাইজার তিনি এইভাবে শপথ লঙ্ঘন করে কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিতে পারে কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন অ্যাডভোকেট সাহেব, কিন্তু আপনি প্রশ্ন তুলেছেন উপদেষ্টা কি রয়ের এজেন্ট কিনা। উপদেষ্টা মাহফুজ আলম শনিবার যুদ্ধাপরাধীদের সহযোগী ক্ষমা চাইতে হবে
এই স্ট্যাটাস দেওয়ার পরই তার বিরুদ্ধে ডিজিটাল মব তৈরি হয়। এরপর তিনি আজ তার এবং তার পরিবারের উপর যে নোংরামি করা হচ্ছে সেই কথা তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিছুক্ষণ পরে আবার সেটা ডিলিটও করেন। তিনি বলেছেন ফ্যামিলি টাইনও না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা। উপদেষ্টা এবং উপদেষ্টার পরিবারের উপর ডিজিটাল মবের কারিগর কারা জানেন কিনা? যারা তাকে রয়ের এজেন্ট বলে সন্দেহ করছে তারাই কিনা? কে মানে এটা কে করেছেন উনি ভালো বলতে পারবেন। এখন আমি তো আমার জায়গা থেকে আমি বলতে পারবো না। আমি আমার কথাটা আমি বললাম, যেহেতু উনি ওনার জায়গা থেকে একজন, আমি মনে করি যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, যিনি একটা সরকারের অংশ হবেন, তাকে সকল রাগ ক্ষোভ মান অভিমানের ঊর্ধ্বে উঠে তাকে দায়িত্ব পালন করতে হবে। তিনি সেটা শপথ গ্রহণ করেছেন, কিন্তু উনি সেটা শপথের সীমা পরিসীমা তিনি জানেন কিনা, বুঝেন কিনা, বয়সের মানে বয়স বিবেচনায় বিচার বিবেচনায় তিনি সেভাবে ভূমিকা পালন করতে পারতেছেন নাকি নিজে। যখন যে একটু কথা হলো যে কোনো একটা প্রজ্ঞাপন জারি হওয়ার আগে কে কার আগে স্ট্যাটাস দেবেন, কে কার থেকে বেশি ভাবা নেবেন, কে বেশি কমেন্ট পাবেন, শেয়ার পাবেন, সেই চিন্তায় যদি ওনারা রাষ্ট্রীয় ক্ষমতা যদি পরিচালনা করতে পারেন, তাহলে তো এটা রাষ্ট্রের এত বড় দায়িত্ব থেকে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রকে ওনারা বিপদে ফেলে দিবে। সেই জায়গা থেকে অবশ্যই সতর্ক হওয়া উচিত। জি ডাক্তার সায়ন্ত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের বাকি 13 দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। জামাতের নিবন্ধন নেই, এনসিপি নিবন্ধনের আবেদনই করেনি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন যদি বিএনপিকে একটু কায়দা করে সরানো যায়, তাহলে কিন্তু বিরাজনীতিকরণের যে ষড়যন্ত্রের কথা শোনা যায় তা অর্জিত হতে আর খুব বেশি একটা বাধা থাকে না। এমন করে যদি কেউ ভাবে, তার ভাবনায় কোনো ভুল দেখেন কিনা? না, এরকম বাংলাদেশের বাস্তবতা এরকম ভাবনায় ভুল আমি দেখি না, বরং ভাবনার যথেষ্ট সঙ্গত কারণ আছে। এই সরকার ইন্টারিম গভর্নমেন্টের কথা কাজে অস্পষ্টতা এবং নির্বাচন এবং গণতন্ত্র উত্তরণের বিভিন্ন পথ এবং পন্থা নিয়ে যে রোডম্যাপ যাচ্ছে সেগুলি নিয়ে স্পষ্ট অবস্থান না নেওয়া এবং সংবাদ মাধ্যম ব্যবহার করে নানান রকমের বয়ান উৎপাদন করা, যে দেশের রাজনীতিবিদরাই সব নষ্টের মূলে এবং রাজনীতিবিদ মানই খারাপ, একই সাপের দুই বিষ বা দুই সাপের এক বিষ, এইসব প্রচারকে সামনে নিয়ে আসা। জামায়াত ইসলাম ডেফিনেটলি 1971 সনে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়েছিল এবং গণহত্যার দায় তাদের নিতে হবে। সেখান থেকে কিভাবে তারা সেই দায় এড়িয়ে আসবে সে পন্থাও তাদেরকেই বের করতে হবে। মাহফুজ আলম যেটা বলেছেন অত্যন্ত যৌক্তিকভাবে বলেছেন। ওনাদের আপত্তি হয়তো ওই জায়গা থেকে বলতে পারেন না, আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি, এবং ওই জায়গা থেকে বলতে পারেন না বলে জামাত শিবিরের হুমকির ভয়ে তিনি খানিকটা ভয়ও পেয়েছেন। এবং পরের স্ট্যাটাস যেটা আপনি পড়লেন ওইখানেই উনি বলছেন যে আমি আর লিখবো না, অলরেডি শিবিরের হাতে খরচের খাতায় ঢুকে গেছি, শিবিরও আমাকে মারবে, মুজিববাদী বামেরাও মারবে, তথাস্তু। তিনি ভয় পেয়েছেন এবং শরীর মানে আর লিখবেন না বলে ঘোষণা দিয়েছেন। কথা হলো যে ওই যে জামায়াত ইসলামের একজন শীর্ষ নেতা কোথায় কোন মিটিংয়ে তিনি বক্তৃতা দিয়ে বললেন, ক্ষমা চাইলেন। কি জন্য ক্ষমা চাইলেন? 1971 সনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, সেই ভুলের ক্ষমা চেয়েছেন। কিন্তু বিরোধিতা করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন, গণহত্যার প্রতিবাদ করেননি, নারীর সম্ভ্রমহানির প্রতিবাদ করেননি, এবং তাতে যদি জামায়াতের কেউ কোনোভাবে যুক্ত থাকে তার শাস্তি হলে জামায়াত দলগতভাবে সেটা মেনে নেবে, এইরকম স্পষ্ট অবস্থান নেওয়ার সৎসাহস তারা যতদিন না দেখাতে পারবে ততদিন পর্যন্ত তাদেরকে এই কথা শুনতেই হবে। তারা যদি চায় যে 71-এ তাদের অবস্থান ন্যায্য ছিল, রাজনৈতিক অবস্থান ছিল, অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল, ইন্ডিয়ার পেটের মধ্যে ঢুকতে চায়নি, সেই কারণে তো অবস্থান নিয়েছে, যেই বয়ান দেয় সেটা সত্য, তাহলে তাদেরকে সাহসিকতার সঙ্গে সততার সঙ্গে অবস্থানটা নিতে হবে যে হ্যাঁ, আমরা রাজনৈতিক কারণে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলাম, সঙ্গত কারণে আমরা পাকিস্তানের পক্ষে থাকার, প্রশাসকের পক্ষে থাকার কারণে গণহত্যার বিরুদ্ধে তখন আমরা অবস্থান নিতে পারিনি, কিন্তু সেই গণহত্যাকে আমরা নিন্দা জানাই, এবং সেই গণহত্যায় যদি জামায়াত ইসলামের কোনো নেতা বা কর্মী যুক্ত থাকে, সঠিক তদন্তের মাধ্যমে বিচার হলে জামায়াত ইসলাম সেই বিচারে সহায়তা করবে এবং মেনে নেবে। এই কথাটা আপনি কারো কাছে শুনেছেন? সুতরাং তাদের যে একটা সে কি অবস্থান, এটা কিন্তু বিদ্যমান। যতদিন এটা স্পষ্ট না করবে, সুরাহা না হবে, মাহফুজ আলমের আপনি ওই পদে আছে বলে মুখ বন্ধ করতে পারবেন, স্ট্যাটাস সরিয়ে নিতে পারবেন, খুনের হুমকি দিতে পারবেন, সেটাও লিখেছে স্ক্রিনশট দিয়ে যে সু ডট ডট বা মানে একটা অষ্টাব্য গালি দিয়ে একে খুন করতে হবে, এরকম হুমকিও দিয়েছে, তার স্ক্রিনশট দিয়েছে, সেটা আপনি পারবেন। কিন্তু এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের অসংখ্য মানুষের মুক্ত আপনি বন্ধ করতে পারবেন না। রাজনীতি করতে চাইলে সেটা করতে হবে, এবং বিরাজনীতিকরণের ক্ষেত্রে আজকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আইন, এই আইনেই জামাত ইসলামকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল, এখন ওই আইনই বহাল হলো। জামাত ইসলামকেও কিন্তু এই আওয়ামী লীগ যতদিন প্রমাণ না করবে যে তারা সন্ত্রাসী সংগঠন নয়, তাদের এই কার্যক্রম বন্ধ থাকবে। জামাত ইসলামকেও তো কোনো না কোনোভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ সেটা আইনিভাবে মোকাবিলা করে প্রমাণ তো করতে হবে। এখন রাষ্ট্রীয়ভাবে নির্বাহী আদেশে যদি শুধু কাউকে নিষিদ্ধ করা, কারোটা উইথড্র করার হয়, তাহলে আনিস ভাই যে কথাগুলো বলছেন অনেকের কাছে মনে হতে পারে যে আওয়ামী লীগের পক্ষে তিনি কোনো সাফাই গাইলেন কিনা, কিন্তু এই কথাও আনিস ভাইয়ের মতো আরো অনেকে বলতে থাকবেন এবং এই ন্যায্যতার প্রশ্ন আসবে। ফলে আইনের প্রয়োগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম, এটা অত্যন্ত ন্যায্য, এবং আওয়ামী লীগ রাজনৈতিক কোনো দলই না। এটা অবান্তর প্রশ্ন যে একটা রাজনৈতিক দল, এত বড় রাজনৈতিক দল, তারা স্বাধীনতার পক্ষের এত বড় শক্তি ছিল, নিষিদ্ধ করা যায় কিনা? সেই সময় আওয়ামী লীগকে আমরা রেসপেক্ট করবো, কিন্তু এই যে গত 16 বছরে আওয়ামী লীগ রাজনৈতিক দল হওয়ার যে যোগ্যতা সেটা হারিয়েছে, এর একটা খুনি ফ্যাসিবাদী মাফিয়াতন্ত্রের ধারক হয়ে পড়েছিল। তাদের জনসমর্থন নাই, শুধু কিছু কর্মী যারা খুনিদের সহযোগী তারা। সুতরাং এদেরকে বিচারের আওতায় আনতে হবে, নিষিদ্ধ করতে হবে, গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি চাওয়া। শান্ত, আপনার কাছে আমি আসবো। দুটো প্রশ্ন আপনার কথা থেকে আমি পেয়েছি। ফয়েজ আহমদ, একজন উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ডিজিটাল মবের শিকার হলেন, তার পরিবারকেও জড়ানো হলো, আজ একটি স্ট্যাটাস দিয়ে তিনি আবার সরিয়েও ফেললেন। সরকার কি তবে এখনো মবের কাছে নতজানু? ডেমোক্রেসি নয়, মবক্রেসি দিয়ে সরকার চলছে? দুটো বিষয়। নাম্বার ওয়ান, আমি জানি না আপনি এখানে মব শব্দটা কোথায় পেয়েছেন, মাহফুজ আলম বলেছেন কিনা, মাহফুজ আলম বলেছেন কিনা আমি জানি না। এটা মানে যে কোনো জায়গায় এই যে মব খুঁজে পাওয়া,
এই প্রবণতা থেকে আমাদের মব বেরোতে তো হবে। ডিজিটালিও হতে পারে, জি। হোয়াটএভার। সো এটা একটা বিষয় আমি জানি না যে আপনি এখানে এই ডিজিটাল মব কোথায় পাচ্ছেন। ডিজিটাল দুনিয়ায় কত কিছু হচ্ছে, সব কিছুকে যদি আমরা এখন সব ওই অপরাধের জায়গায় নিয়ে যাই আস্তে আস্তে, যে এটা মব হচ্ছে এটা একদম মবকে উৎসাহিত করা। মব করলেই একটা সমাধান হয়, এই ধরনের সলিউশন খুঁজে দেওয়া, এই জায়গা থেকে বেরোতে হবে। হয়তো আমার হয় না। আরেকটা হচ্ছে মব করলে সমাধান না, মব হয়, করলে এই সরকার- বহু এই সরকারের এই সরকারের করেছে বিরুদ্ধে বিভিন্ন বহু ক্ষেত্রে। সংঘবদ্ধ, ধরুন আপনি প্রথম আলো ডেইলি স্টারকে বন্ধ করে দেওয়ার জন্য বলেছে, তাদের অফিসের নিচে গিয়ে জেফত করেছে, বন্ধ হয়েছে? হয়নি, সরকার সুরক্ষা দিয়েছে, সেটা ভিন্ন বিষয়। যাই হোক, আর আরেকটা বলছেন যে উপদেষ্টা মাহফুজ আলম, আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে কাজ করি, আমি ওনাকে প্রতিনিধিত্ব করি। আপনি যদি প্রধান উপদেষ্টার কোনো বক্তব্যের বিষয়ে আমার কাছে জানতে চান, সেই বিষয়ে আমি একদম পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, কিন্তু একজন উপদেষ্টা তার ব্যক্তিগত ফেসবুকে কি লিখবেন এটা নিয়ে আমার কাছে ব্যাখ্যা জি, চাওয়া উচিত। জি, উত্তর স্পষ্ট। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, ডাক্তার সায়ন্থর কথা থেকে একটা প্রশ্ন আসে আসলে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আওতায় অতীতের অপরাধের বিচার করা যাবে কিনা, মানে তাহলে এর আওতায় 71 থেকে সংগঠিত সকল অপরাধের বিচার কেউ চাইলেও জামাতের বিচারও এই আইনে চাইতে পারবে কিনা, নাকি শুধু 24 গণহত্যার বিচারের জন্য এই নিয়মটি? আপনি তো একজন আইনজীবী, মানে আমরা ব্যাখ্যা কি? জি জি জি, জি। সেটাই তাকে প্রশ্ন করছি, মানে পুরানো অপরাধের বিচার হবে কিনা? জি, সেটা তো এখন গ্যাজেট প্রকাশিত হওয়ার পরে বিস্তারিত বলা যাবে, এটাকে কোন ভূতাপেক্ষ ইয়ে দেওয়া হচ্ছে কিনা, কবে থেকে এটার কার্যকারিতা দেওয়া হচ্ছে, না এখন যখন জারি হচ্ছে তখন থেকে দেওয়া হচ্ছে। আইনের অনেকগুলো বিষয় আছে, এটা তো এখনই যতক্ষণ পর্যন্ত এটা অর্ডিন্যান্স হিসেবে বা ইয়ে হিসেবে না আসবে, আদেশ হিসেবে না আমরা ইয়াতে না পাবো, তখন আমরা এটা বলতে পারবো না। তো পাশাপাশি হ্যাঁ, ট্রাইব্যুনাল তো সেজন্যই পুরনো অপরাধকেও যেন এই সময় এসে পরবর্তী করা আইনি বিচার করা যায়। যুদ্ধ অপরাধ বা গণহত্যার বিষয়টা, এটা ধরুন যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে আইন থাকে না, আইন পরে করতে হয়। সুতরাং এটা মানে ট্রাইব্যুনালের জন্য পারফেক্টই আছে। জি, আচ্ছা, ট্রাইব্যুনালের সেটা- জন্য পুরানো অপরাধের বিচারও সম্ভব, তাই তো? ট্রাইব্যুনাল- ফারজানা ট্রাইব্যুনাল সেটাই particularly বলছেন। ওটাই করতে জি, হবে। আমি আইন বরঞ্চ respect ওনাদেরকেই করা জিজ্ঞেস করি, হ্যাঁ, বিচার করে সেটা- আসলে জামাত ইসলামের বিচারটাই আগে আসে। জি, না, সেটা তখন আমরা ইয়েতে দেখবো, যখন এটা আমরা পূর্ণাঙ্গ রূপে পাবো তখন আমরা বুঝতে পারবো। তবে আমি একটা কথা বলি, শুনেন, রাজনীতিতে খেলা আছে, তো খেলার জন্য জামাত ইসলামীকে নিয়ে তো অতীতে অনেকে খেলছেন, এবং আমরা এটা একদম শুরু থেকে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পরে তো জামাত ইসলামী, শুধু জামাত ইসলামী না, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে ইতিহাস আসতেছে, আওয়ামী লীগকে প্রথম নিষিদ্ধ করছে কে? স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমান, উনি প্রথম নিষিদ্ধ করেছেন। 24শে ফেব্রুয়ারি আওয়ামী লীগ সহ সকল দলগুলোকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছেন। তো প্রথম স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, সকল রাজনীতি নিষিদ্ধ, শেখ মুজিবুর রহমান তিনি জীবিত অবস্থায় তিনি ইয়ে করেছেন। এবং তিনি যখন হত্যার শিকার হন, তখন তিনি কিন্তু আওয়ামী লীগের প্রধান হিসেবে হত্যার শিকার হন না, তিনি তখন ওই আপনার হচ্ছে যে সেই বাকশালের প্রধান হিসেবে তিনি তখন হত্যার শিকার হয়েছেন। তো যাই হোক, আমরা যেটা বলি, এর আগে আমি একটু আমাদের শান্ত ভাইয়ের একটা কথার উত্তর দিতে চাই। আসলে যুদ্ধাপরাধের শিকার যাদের বিচার হয়েছে, তার মধ্যে কিন্তু আমাদের এই বিএনপির জাতীয়তাবাদী দলের ওনাদের স্থায়ী কমিটির সদস্য বা আমাদের একদম বড় নেতাদের মধ্যে তো ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আব্দুল আলিম সহ যারা ছিলেন, তাদের জন্য তো ওনারা কোনো অপরাধ মানে ক্ষমা চেয়েছেন কিনা তাদেরকে মন্ত্রী এমপি বানানোর জন্য, সেটা তো আমরা দেখি নাই। তো শুধু সবকিছু শুধু জামাতের গায়ে চাপিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার এটার মধ্যে কোনো কল্যাণ আছে বলে আমি মনে করি না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আজকে যে আওয়ামী লীগকে যে প্রেক্ষাপটে বিচার নিষিদ্ধ করা হলো বা আওয়ামী লীগের বিচারের শিকার হচ্ছে বা বিচারের মুখোমুখি হচ্ছে, সেটার সাথে যদি জামাত ইসলামীকে টানে আনার চিন্তা করেন বা চিন্তা যারা করতেছেন বা স্বপ্ন দেখতেছেন, তাদেরকে মাথায় রাখতে হবে যে এই আওয়ামী লীগের বিচার করার জন্য আজকে কোনো গল্প কাহিনী সাজানোর দরকার নেই। কাউকে নিয়ে এসে সেফ হোমে নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়া লাগবে না। কাউকে আজকে আপনি দেখেছেন মতিউর রহমান নিজামীকে যে সাক্ষীর ভিত্তিতে ফাঁসি দেওয়া হয়েছে, সে সাক্ষী বলতেছে যে আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে, তুমি এটা মতিউর রহমান নিজামীর নাম বলো, মতিউর রহমান নিজামীকে দেখছো সেটা বলো, সেটা তোমাকে সেখানে শিখা, সে বলছে এটা আমি বলতে চাই না, আমাকে জীবনের ভয়ে, আমাকে মৃত্যুর ভয়ে আমাকে সেদিন বলতে হয়েছে। আপনি দেখছেন শুক্রঞ্জন বালিকে আদালত এই হাইকোর্টের প্রাঙ্গণ থেকে যেভাবে তাকে গুম করে সেখানে পরবর্তীতে ভারতে পাওয়া গিয়েছে, কেন? সে হচ্ছে যে তাদের শিখানো পদ্ধতিতে সে সাক্ষী দিতে চায়নি। এবং ওদিন আমরা শুনেছি যে আরেকজন সাক্ষীকে সেখানে যখন বলছে যে সে সাক্ষী দিবে না, তার একজন সাক্ষীর সে অধিকার আছে, পোস্টার সাক্ষী ঘোষণা করবে, রাষ্ট্র ক্ষমতা নেই, কিন্তু সেখানে আদেশ দেওয়া হয়েছে তাকে কি করা হবে, সরাসরি ওখান থেকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে জামাতকে তো ফাঁসানোর জন্য, বিচার করার জন্য বহু চেষ্টা হয়েছে, সাজানো নাটক সাজিয়ে তো অনেক কিছু চেষ্টা করা হয়েছে। তো সেটাকে ওই মানে আল্লামা দারা হোসেন সাইদির মতো লোককে ফাঁসানোর জন্য চেষ্টা করা হয়েছে গল্প কাহিনী সাজিয়ে। তো সেই কাহিনী সাজানো আর 200 মানুষ 2000 মানুষ শহীদ হওয়া, যাদের বাবা মা সন্তান থেকে শুরু করে আমরা যারা প্রত্যক্ষদর্শী আছি, তাদের বিচার 2000 যারা এখনো পঙ্গু অবস্থায়, আপনারা দেখবেন জামাত ইসলামী যখন এই আহত পঙ্গুদেরকে নিয়ে যখন প্রোগ্রাম করেছে ওই যে হোটেল পার্সে, সেদিন আমি সেখানে ছিলাম, কতগুলো ছেলে এখন পর্যন্ত শুইতেও পারে না, বসতেও পারে না, আমাদের কাদের উপর ভর করে সেখানে এসে দাঁড়িয়েছে। তো তাদের বিচারের সাথে আপনি যদি রাজনৈতিক ফায়দার জন্য বা ইয়ার লিঙ্কেজ করার জন্য কাউকে পাওয়া দেওয়ার জন্য আসলে যদি আপনি অন্য জামাত ইসলামী টেনে নিয়ে আসেন বা অন্যদেরকে টেনে নিয়ে আসেন, তাহলে এটা হতে পারে রাজনৈতিক খেলা হতে পারে, ইয়া হতে পারে। আপনি আনিস ভাইয়ের একটা কথা আমি হয়তো ভাই আশা করেছিলাম হয়তো অন্যভাবে ব্যাখ্যা করবেন তিনি, কিন্তু আসলে আপনি দেখেন আওয়ামী লীগের এতদিনের এই 8 মাস বা 9 মাসে আওয়ামী লীগের কোনো নেতা তাদের কৃতকর্মের জন্য মানে অপরাধ বোধ তাদের মধ্যে কাজ করেছে, মানে সেটা স্বীকৃতি দিয়েছেন যে না এটা অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, সেটা কিন্তু অপরাধ বোধ কিন্তু তাদের মধ্যে কাজ করে দেখতে পান না। জি, ডাক্তার সায়ন্থ, চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের প্রশ্নে বিএনপি আপোষহীন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে কিছু করতে দিব না। ইদানিং সার্বভৌমত্ব বিক্রি টার্মটা খুব আলোচিত হচ্ছে, কেন সার্বভৌমত্ব কি কেউ বিক্রি করে দিচ্ছে? শোনেন, একসময় বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতারা বলতেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশ বিক্রি করে দিবে,
আওয়ামী লীগের পক্ষের আমার ভাইরা ট্রোল করতেন, হাসি ঠাট্টা করতেন, টন দরে বিক্রি করবে না শের দরে কেজি দরে বিক্রি করবে, বাংলাদেশের দাম কত, এটা কি বুঝতেন না, না বুঝে বা বুঝেও না বোঝার ভান করতেন জানি না, যে দেশ বিক্রি বলতে একটা দেশের মাটি বিক্রি বোঝায় না, সে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া বোঝায়। এবং কার্যত আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থ বন্ধক রেখেছিল প্রতিবেশী একটা দেশের কাছে শুধুমাত্র বিনা ভোটে ক্ষমতায় থাকবার জন্য, ওটাকেই দেশ বিক্রি বলে। সুতরাং এখনো বিএনপি যে আশঙ্কা করছে যে বাংলাদেশে যদি সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, জনগণের রায়ে প্রতিষ্ঠিত নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সত্যিকার সরকার দেশ পরিচালনা না করে, তাহলে যে কোনো সময় বিদেশে কলকাঠি নাড়ায় আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক নানান রকমের খেলা আছে, এটা স্পষ্ট। পাশের দুইটা দেশ যখন তখন যুদ্ধ অবস্থা বিরাজ করে, মিয়ানমার বাংলাদেশের প্রতি আগ্রাসী মনোভাব দেখায়, চায়নার নানান রকমের ইস্যু আছে, আমেরিকার ইস্যু আছে, এটা তো অস্পষ্ট না, সবাই বোঝেন, রাগডাক করে কেউ বলেন না। সুতরাং বাংলাদেশে যদি রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়, বাংলাদেশের যদি গণতান্ত্রিক সরকার যদি ক্ষমতায় না আসে, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না আসে, যারা জনগণের জন্য হলেও দেশের সার্বভৌমত্বর স্বার্থ রক্ষা করবে, তাহলে এই আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং এই বিকিয়ে দেওয়া, বিক্রি করে দেওয়া, এর মিনিংটা যারা বোঝেন না, তাদের আসলে রাজনীতি না করাই ভালো। আনিস আলমগীর, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ডামাডোলে করিডোর আলোচনা আর নির্বাচনের আলোচনা আপাতত চাপা দেওয়া গেল কিনা, এরকম কিছু কিনা? কিছুটা তো গিয়েছে, কিন্তু আমি আপনাকে এটা সবাই দেখছেন যে এখন আপাতত গিয়েছে, পরে আসবে। আমি ফয়েজের একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই, মব জাস্টিসের বা মব ডিজিটাল মব যে বিষয়টা, এটা উনি বললেন যে আমরা সবগুলোকে এরকম বলা ঠিক হবে না। আমার তো মনে হয় এটা বলা ঠিক হবে, কারণ ডিজিটাল মবের মাধ্যমে এই যে 3 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, আজকে বা কালকে আপনি দেখেছেন কিনা জানি না, আরও 200 কতজন সাংবাদিকের তালিকাভুক্ত হয়েছে। এগুলা ডিজিটালি তো হচ্ছে মবগিরি, এবং এদেরকে স্বৈরাচারের দোষর বলে আখ্যায়িত করে যে যার মতো করছে। তো আমরা যদি এগুলোকে, যে আপনার মাহফুজ আলম সাহেব যেটা বললেন যে তার বিরুদ্ধে এটা হচ্ছে, সেটা তো ডিজিটাল মবই এক প্রকারে, এবং এই ডিজিটাল মবের উনি উপলব্ধি করছেন। কিন্তু মাহফুজ আলম কিন্তু এর আগে একবার বলেছে আমরা মবকে আর আশকারা দেবো না, কিন্তু না, মব কিন্তু আশকারা পাচ্ছেই, এবং ওনার নিজের প্রতিও যখন হচ্ছে তখন তিনি উপলব্ধি করছেন যে আসলে ডিজিটাল মব আমাদের এখানে কিভাবে বেড়ে গেছে। আমরা আত্মসমর্পণ করেছি, আমি আর লিখবো না, চাকরিচ্যুত করছে। এখন নিজে বলছেন আমি আর লিখবো না, মানে উপদেষ্টা মাহফুজ আলমের কথা বলছেন, তিনি নিজে বলেছেন আর লিখবো না, একজন উপদেষ্টা বলেছেন আর লিখবেন না। এই আশকারা কোথা থেকে পাচ্ছে? জুলাইয়ের নাম দিয়ে আপনি দেখবেন ফেসবুকে অনেকগুলো পেজ খুঁজতেছে, তারা যাকে তাকে যখন তখন স্বৈরাচারের দোষর বানিয়ে দিয়েছে। অরিজিনাল স্বৈরাচারের দোষরগুলো এখান থেকে খাইয়া শেখ হাসিনার সাথে গিয়া বা অন্য দেশে গিয়া মোজ মাস্তি করতেছে, আর এখানে অসহায় লোকদেরকে ধরে ধরে আপনি বলছেন যে এটা স্বৈরাচারের দোষ, শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করছে বা এটা। এবং মাহফুজ আলমের ওই কথা তো আছে যে একটা ইঙ্গিত যে এগুলো হচ্ছে জামাতের কিছু পকেট, জামাতের পকেট হিসাবে তারা এই কাজ করছে। তারা সরাসরি জামাত না, কিন্তু জামাতের পকেট হিসাবে কাজ করছে, জামাতের পারপাস সার্ভ করছে। আপনি যদি আমাকে একটা মিনিট সময় দেন, আমি বলি, দেখেন যে জুলাইয়ের আন্দোলনটা হলো, সেটা এত বড় ত্যাগ, সেটা পুরোটাই কোথায় চলে গেল? প্রথমে আসলো স্বাধীনতা 2.0। স্বাধীনতা 2.0 যারা আন্দোলন করেছে, যারা বিজয়ী হয়েছে, তাদের দৃষ্টিতে এটা স্বাধীনতা তারা আনছে। কিন্তু জামাত ন্যারেটিভে সেটা কি হলো, যে স্বাধীনতা তাহলে 71 বলে কিছু নেই, নতুন করে একটা স্বাধীনতা আমরা পেয়েছি। তাহলে ওই স্বাধীনতার যে স্থপতি ছিল তার মূর্তি ভাঙো, তার বাড়ি ভাঙো। এখন যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল কার্যক্রম, তখন তারা আবার স্বাধীনতার আরেকটা পক্ষের আরেকটা দল, যারা মনে করে যে স্বাধীনতার ঘোষক ওই দলের, তাদেরকেও নিষিদ্ধ করো। তার মানে কোথায় দাঁড়াচ্ছে? এবং এই স্লোগান দিচ্ছে, আপনি যেটা বললেন, জামাত গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের স্থান নাই, নিজামীর বাংলায় স্থান নাই। এবং স্বাধীন এই এরা এনসিপির লোকজন বা এই পুরো লোকজন যারা জমায়েত হয়েছিল, তারা জাতীয় সঙ্গীত গাচ্ছিল, এবং জাতীয় সঙ্গীত গাইতেও নিষেধ করছে। আপনি দেখেছেন নিশ্চয়ই সেই ভিডিও, জাতীয় সঙ্গীত গাইতে দিচ্ছে না। তাহলে জাতীয় সঙ্গীত গাইতে দিচ্ছে না, এই বাংলা গোলাম আজমের বাংলা হচ্ছে, উচিত ছিল গোলাম আজমের বাংলা হচ্ছে। স্বাধীন দেশে জাতীয় সঙ্গীত গাইতে যারা বাধা দিয়েছে, ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা এই সরকারের দায়িত্ব। মপতন্ত্রকে কে দিচ্ছে? তাহলে এই রাষ্ট্রই দিচ্ছে। রাষ্ট্র যখন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, সাংবাদিকদের তালিকা করো, শিল্পীদের তালিকা করো, এই করে করে হুমকি দেওয়া, চাকরি খাওয়া, এবং এগুলো জামাতের, যেটা বলা হচ্ছে ওনার ভাষায়, জামাতের পকেট থেকে করা হচ্ছে, বিভিন্ন পকেট থেকে, এক নামে তো করা যায় না। সো আমরা যদি মবের কাছে আত্মসমর্পণ করি, আমরা যদি এদেরকে আশকারা দিই, তাহলে 24-এর আন্দোলনে তো কোনো মাহাত্ম থাকে না। এবং যারা হাসনাত সহ যারা এই আন্দোলনে ত্যাগী ভূমিকা রেখেছে, সেই ভূমিকা চলে যাচ্ছে আজকে আরেকজনের পকেটে। জি, ফয়েজ আহমেদ, দুটি প্রশ্ন, একটি আনিস আলমগীরের প্রশ্ন থেকে, যারা জাতীয় সঙ্গীত গাইতে বাধা দিল তাদের ছবি দেখে ব্যবস্থা নিবে কিনা সরকার? প্রধান উপদেষ্টার সাথে আপনার কথা হয় কিছুক্ষণ আগে বলেছেন, তিনি এই বিষয়ে কিছু বলেছেন কিনা, তিনি জানেন কিনা জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় প্রতিক্রিয়ায় গণতান্ত্রিক বিষয়ে নিলজ্জ, খুনি, গণতন্ত্র বিরোধী ও দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে কখনো কথা বলবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, আপনার সহকর্মী। জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনকেই এখন পর্যন্ত গ্রহণযোগ্য বলে ধরা হয়। সেই প্রতিবেদনে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিপক্ষে মত দিয়েছে, এটাই কি আওয়ামী লীগের পক্ষে যায় কিনা? জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয় যেভাবে বলছেন, বিষয়টা এরকম না। এই যে জাতিসংঘের ইস্যুটা শুনলাম, বা এটা কোনো রিপোর্টে আসলে হয়তো এটা দেখবে, এটা আমার এই মুহূর্তে জানা নেই এটা নিয়ে কি অবস্থান বা কোনো কিছু হয়েছে কিনা। আরেকটা হচ্ছে, আপনি প্রেস সেক্রেটারির রেফারেন্স করেছেন যে জাতিসংঘের যে প্রতিবেদন, সেটাই আন্তর্জাতিক বিশ্ব আসলে এই নিষিদ্ধ কার্যক্রমের পাশে দাঁড়াবে না। জি না, দেখুন, জাতিসংঘের প্রতিবেদনে প্রথম দুইটা বিষয়, একটা জাতিসংঘের অনেকগুলি সাজেশন, অনেকগুলি রিকমেন্ডেশনস, এবং তাদের কিছু ভিউজ তারা তুলে ধরেছে। এখানে মূল ফাইন্ডিংসটাকে আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদের যেটা হচ্ছে ফাইন্ডিংস,
জাতিসংঘ তাদের মতো করে তারা গ্লোবালি এক ধরনের চিন্তার জায়গা থেকে চিন্তা করে, তাদের কিছু পার্টিকুলার ভ্যালুজ নিয়ে তারা কথা বলে। আবার আমাদের এখানে আমাদের নিজেদের ভ্যালুজ আছে, আমাদের কিছু সেন্টিমেন্ট আছে, এগুলিকে আমাদেরকে ধারণ করতে হয়। তো আমরা জাতিসংঘের ফাইন্ডিংসের জায়গায় বলতে গেলে আমরা পরিষ্কার শেখ হাসিনাকে আমরা যেটা বলছি জাতিসংঘ স্বীকৃত খুনি, সে এই জুলাই হত্যা মাস্টার মাইন্ড, সেটা জাতিসংঘের প্রতিবেদন থেকে পরিষ্কার। সে জায়গাগুলি সেটা এক ধরনের একটা কনক্লুশনে তো আসাই যায়, একদম এভিডেন্স ধরে ধরে দেখিয়ে দিয়েছে। তার ভিত্তিতে জাতিসংঘ তার কিছু, আমি যেটা বলছিলাম আপনার কিছু ভ্যালুজ, যত গ্লোবাল অর্গানাইজেশন আছে প্রত্যেকেই কিছু কিছু ভ্যালুজ মেনটেন করে তার কাজ করে। জাতিসংঘের ভ্যালুজ হচ্ছে সে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, হ্যাঁ, জাতিসংঘের ভ্যালুজ হচ্ছে সে কোনো মৃত্যুদণ্ডের পক্ষে নয়। এ ধরনের অনেকগুলি বিষয় আছে। কিন্তু আমার এখানে পাবলিক সেন্টিমেন্ট, আমার এখানে মানুষের এই যে সরাসরি আমরা যেটা দেখছি, জাতিসংঘের কাছে এই প্রতিবেদনে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ইনভেস্টিগেশন করেছে, নির্মোহভাবে ইনভেস্টিগেশন করেছে, সেটা আমার কাছে একটা তথ্য। কিন্তু আমার কাছে এই দেশের মানুষের কাছে ওই নির্মোহ তথ্যের বাইরে গিয়েও যে মানুষগুলি তার স্বজন হারিয়েছে, তার ইমোশন অনেক গুরুত্বপূর্ণ, তার দাবি অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং একটা ফাইন্ডিংস এবং আরেকটা হচ্ছে আমার লোকাল পার্সপেক্টিভ, দুটাকে বিবেচনা করে সরকারকে এগোতে হয়। তো জাতিসংঘের জায়গা থেকে যদি আপনি বলি যে আপনি যে জায়গা বলছেন শেষ, এখন পর্যন্ত যেটা চূড়ান্ত সেটা শেখ হাসিনা খুনি, জি, এটাই চূড়ান্ত। রাজনীতির এই আলোচনার কোনো শেষ নেই, তাই চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।